আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের ডিফেন্স বনাম সিঙ্গাপুরের ভয়ঙ্কর আক্রমণ ভাগ, কে জিতবে এই টেকনিক্যাল যুদ্ধে। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, সিঙ্গাপুরের দুই ভয়ঙ্কর ফরওয়ার্ড শাওয়াল আনোয়ার 34 বছরের বয়সী এই অভিজ্ঞ লং রেঞ্জ শুটার যে কিনা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে ফারিস রমনি, যিনি ডি বক্সের বাইরে থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করেন এবং ডি বক্সের অনেক দূর থেকেই শট নিয়ে তিনি গোল করতে পারদর্শী। এদেরকে আটকাতে না পারলে 3.9-0 হাতে দেশে ফিরতে হবে বাংলাদেশি টাইগারদের। তবে বাংলাদেশও খালি হাতে মাঠে নামছে না। তারেক গাজী, তপু বর্মন, ইসা ফয়সাল এদের অভিজ্ঞতা, পজিশনিং আর ফিজিক্যালি প্রেজেন্স ম্যাচে বড় ভূমিকা রাখবে। তারেক গাজী, তপু বর্মন, ইসা ফয়সাল শুধু এদের কথা ভাবলেই হবে না, আরও বলতে হবে বাংলাদেশের নতুন অস্ত্রের কথা। প্রবাস থেকে আসা সামিদ চম, হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া, এরা মিডফিল্ডে দারুণ চমক হিসেবে কাজ করবে। তাদের টেকনিক্যাল এবং অভিজ্ঞতার কাছে হার মানতে পারে এই শাওয়াল রমিতরা। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবেন সামিদ চম, হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া। কেননা এই অভিজ্ঞ 3 প্লেয়ার প্রবাস থেকে এসেছেন। হামজা চৌধুরী এবং সামিদ চম তাদের পায়ের জাদু এবং তাদের খেলার ধরন, তাদের অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশ। শুধু ডিফেন্স করলেই হবে না, সিঙ্গাপুরের ফরওয়ার্ডকে সুযোগ পেলে তারা খেলার মোড় ঘুরে দিতে পারবে। শুরু হবে নতুন এক অধ্যায়। শাওয়াল আনোয়ার যদি লং রেঞ্জে একটু জায়গা পায় কিংবা ফারিস যদি মিডফিল্ড থেকে বল পায় এবং শট নেয়, তাহলে গোল হজম করতে হবে অবশ্যই। এখন কথা হলো কিভাবে আটকাতে হবে সিঙ্গাপুরকে। মিডফিল্ডে রাখতে হবে হাই প্রেসে, জুয়েল রানা, মিরাজ, রাব্বিদের বল কভার করতে হবে প্রথম লাইন আপ থেকেই। মেন মার্কিং ও জোনাল ডিফেন্স কম্বিনেশন দরকার। শাওয়াল আনোয়ার যেন শট নেওয়ার সুযোগ না পায় আর ফারিসকে যেন কেউ বল ডেলিভারি না দিতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। রক্ষণ ভাগে থাকতে হবে কমিউনিকেশন ফ্লো, তারেক, তপু, ইসার মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয় এবং হামজা চৌধুরী ও সামিদ চম তারা যাতে খেলার টেম্পো ধরে রাখতে পারে, তাদেরকে স্পেসে রাখা, তাদেরকে ফ্রি মাইন্ডে খেলার সুযোগ তৈরি করে দিতে হবে। হামজা চৌধুরী শুধু মিডফিল্ডে ভূমিকা রাখেন না, বরং অ্যাটাকিংয়েও বল যোগান দেয় বা অ্যাটাক করতে সক্ষম এবং ডি বক্সের আক্রমণগুলো তিনি সুদক্ষভাবে ট্যাকল করতে পারেন। আর এখান থেকেই বাংলাদেশ এগিয়ে থাকবে। বাংলাদেশ সাধারণত শুরু থেকে আক্রমণাত্মক খেলে, যেমন ভারতের বিপক্ষেও আমরা দেখেছি ম্যাচের 10-15 মিনিট থেকে সুযোগ তৈরি করেছে অনেকবার। এছাড়াও আরও অন্যান্য ম্যাচেও বাংলাদেশ কিন্তু 10-15 মিনিটের মধ্যেই গোল ছিনিয়ে নেয়। আর যদি বাংলাদেশ প্রথম হাফেই গোল করতে পারে বা দলকে এগিয়ে নিতে দিতে পারে, তাহলে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এখন একটু আলোচনা করি বাংলাদেশের আক্রমণ ভাগ কেমন হতে পারে। লেফট উইঙ্গে ফাহমিদুল এবং রাইট উইঙ্গে রাকিব হাসান, আর এদের মাঝখানে ইমন সাহেরা যদি শুরুতে প্রেস করে গোল বের করে নিতে পারে, তো ম্যাচের টেম্পো ধরে রাখতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে থাকবে। এছাড়াও বলতে হবে উকিল হামের কথা। শাওয়াল এবং ফারিদ ছাড়াও তরুণ ফরওয়ার্ড উকিল হামকে নজরদারিতে রাখতে হবে। তার ড্রিবলিং আর প্রেস বাংলাদেশের রক্ষণ ভাবের চ্যালেঞ্জ হতে পারে। এই ম্যাচে বাংলাদেশের জয় নির্ভর করছে দুই দিকের উপর। এক, ডিফেন্সে কিভাবে শাওয়াল এবং ফারিসকে আটকানো যায়। 2, ফাহমিদুল, ইমন, রাকিব কিভাবে দ্রুত আক্রমণ গড়ে তোলে। একটা ভুল, একটা গ্যাপ আর ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে। তাই বাংলাদেশের প্লেয়ারদেরকে লক্ষ্য রাখতে হবে যেন মাঠে কোনো গ্যাপ না থাকে, প্লেয়ারদের কোনো যাতে ভুল না হয়, বল পাস করতে হবে সঠিকভাবে। সিঙ্গাপুর যতই শক্তিশালী দল হোক না কেন, তাদের ফরওয়ার্ড ভালো থাকুক না কেন, বাংলাদেশের হামজা চৌধুরী, সামিদ চম, জামাল ভুঁইয়া এদের কাছে হার মানতেই হবে। আর জামাল ভুঁইয়াদের ওভারটেক করে আসতে পারলেও এদিকে ইসা ফয়সাল, তারেক গাজী, তপু বর্মনকে তারা অ্যাটাক করতে পারবে না। সর্বশেষ আমাদের গোলপ্রহরী যিনি আছেন, তিনিও কিন্তু ভালো ক্লিন শট রাখছেন। তবে এখানে আমরা মিস করতেছি আনিসুর রহমান জিকোকে। জিকো থাকলে বাংলাদেশের শক্তি আর একটু বেশি থাকতো। সর্বোপরি আপনার মধ্যে কে জিতবে এই লড়াইয়ে, বাংলাদেশের ডিফেন্স নাকি সিঙ্গাপুরের অ্যাটাক, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।